বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। প্রেসিডেন্ট, স্পিকার ও 3 ছেলের অংশগ্রহণ, দেশ জুড়ে মাতম আহাজারি। ইরানে আনুষ্ঠানিকতার পর ইরাকে নেওয়া হবে খামেনির মরদেহ। ঐতিহাসিক শহর নাজাফ ও কারবালায় প্রভাবশালী শিয়া নেতাকে জানানো হবে শ্রদ্ধা। মহাসমারোহে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক মার্কিন পতাকা, বললেন ট্রাম্প। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখে পরিবারের সদস্যরা অংশ নেন জানাজায়। ছিলেন প্রেসিডেন্ট, স্পিকার, প্রধান বিচারপতি সহ শীর্ষ কর্মকর্তারা। প্রিয় নেতার শোকে মাতম করছেন ইরানিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এ যেন জনসমুদ্র। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সের আশপাশে নেই তিল ধারণের ঠাঁই। যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। রোববার স্থানীয় সময় সকালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মানুষের এই ঢল। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিন সর্বোচ্চ নেতা ছাড়াও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আলী খামেনির 3 ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। খামেনির জানাজায় একসাথে দেখা গেছে ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তিত্বদেরও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অংশ নেন শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায়। ছিলেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার কফিন উন্মোচনের পর শুক্রবার শতাধিক দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান খামেনিকে। এরপর প্রিয় নেতাকে বিদায় জানাতে শনিবার থেকে গ্র্যান্ড মোসাল্লা সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় লাখ লাখ ইরানি। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজা শেষে এখনও চলছে শোকের মাতম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার দাবিও জানাচ্ছেন তারা। তেহরানে খামেনির জন্য শোক মিছিল হবে সোমবার। সেখানে কোটির বেশি মানুষের অংশ নেওয়ার কথা। এরপর কোম হয়ে মরদেহবাহী কফিন নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। 7 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই জন্মভূমি মাশহাদে ইমাম রেজার মাজারে হবে দাফন। সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন 3 ছেলে। প্রাণনাশের ঝুঁকি মাথায় নিয়েই উপস্থিত ছিলেন বড় ছেলে মুস্তফা, সেজ ছেলে মাসুদ ও ছোট ছেলে মেইসাম খামেনি। অশ্রু ভেজা চোখে তারা শেষ বিদায় জানান প্রিয় বাবাকে। তবে নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হননি মেজ ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইসরায়েলি হুমকি বিবেচনায় 4 সন্তানের কারোরই অংশ নেয়ার কথা ছিল না আয়াতুল্লাহ খামেনির জানাজায়। বাবার নিথর দেহের সামনে সন্তানেরা শেষবারের মতো জানাচ্ছেন বিদায়। চারদিকে গুপ্তচরের ছড়াছড়ি, মাথার উপর একের পর এক হুমকি, রয়েছে নির্ঘাত মৃত্যুর শঙ্কা। এত কিছুর পরও প্রাণ ভয় উপেক্ষা করেই নিহত বাবার জানাজায় অংশ নিতে হাজির হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সন্তানেরা। রোববার তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন আয়াতুল্লাহ খামেনির 4 ছেলের 3 জন। উপস্থিত ছিলেন বড় ছেলে মুস্তফা, তৃতীয় ছেলে মাসুদ ও ছোট ছেলে মেইসাম খামেনি। তবে সার্বিক নিরাপত্তা বিবেচনায় জানাজায় অংশ নিতে পারেননি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। কদিন আগেই মার্কিন কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ হয় বাবার জানাজায় অংশ নিলেই ইসরায়েলি হামলায় মৃত্যু ঝুঁকি রয়েছে সর্বোচ্চ নেতা মুজতবার। 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ বাহিনীর হামলার পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় ঠিকই বার্তা দিয়ে গেছেন 56 বছর বয়সী এই নেতা।
কারো কারো মতে ইরানের গোপন স্থানে সুরক্ষিত কোনো বাংকারে অবস্থান করছেন হামলায় গুরুতর আহত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে মৃত্যু হতে পারে আনুমানিক ৩,০০০ মানুষের। তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে প্রস্তুত করা হয়েছে কয়েক হাজার কবর, এমন তথ্য প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়েল্ট। শনিবার অজ্ঞাতনামা এক লেখকের প্রতিবেদনে জানা যায় শোভাযাত্রা চলাকালীন ব্যাপক প্রাণহানি হতে পারে। এই পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে বিশেষ ইউনিট। প্রায় ২ কোটি মানুষ অংশ নিয়েছে সপ্তাহব্যাপী চলমান এই শেষ বিদায়ের র্যালিতে। তীব্র গরম ও জনসমাগমে কি হতে পারে তা নিয়ে চিন্তিত দায়িত্বরত কর্মকর্তারা। এই কারণে বিপর্যয় এড়াতে আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা। এর আগেও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় ১.৫ কোটি মানুষের ভিড়ে কিংবা কাসেম সুলাইমানির জানাজায় পদদলিত হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। প্রতিবেশী হলেও ইরাক ইরানের সম্পর্ক মধুর নয়। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ইরানের প্রেসিডেন্ট থাকাকালে দুদেশের ৮ বছর যুদ্ধের ইতিহাস রয়েছে। তা সত্ত্বেও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য খামেনির মরদেহ নেওয়া হচ্ছে ইরাকের ২ শহরে। আয়াতুল্লাহ খামেনির শিয়াদের অন্যতম নেতা বিবেচিত হতেন। মূলত নাজাফ ও কারবালা ২ শহরই শিয়াদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, আর তাই তার কফিন নেওয়া হচ্ছে পবিত্র এই ২ স্থানে। ১৯৮০ সালে ইরাক ইরান যুদ্ধ শুরুর পরের বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে এই যুদ্ধে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পরও টানাপোড়েন চলছে দুদেশের মধ্যে। তার আমলে ইরাকে গড়ে ওঠে বেশ কয়েকটি প্রতিরোধ বাহিনী, যারা মূলত ইরানেরই অনুগত। সম্পর্কে উত্তেজনা থাকলেও প্রতিবেশী দেশের নাজাফ ও কারবালা এ ২ শহরে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ। কারবালার প্রান্তর ৬৮০ খ্রিস্টাব্দে এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। ইমাম হোসেনকে হত্যার সেই ঘটনা স্মরণে প্রতি বছর আশুরার দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কারবালায় জড়ো হয়ে শোকের মাতম করে শিয়া সম্প্রদায়ের মানুষ। এছাড়া পুরো বছর জুড়েই ইমাম হোসেনের মাজার জিয়ারত করতে কারবালায় যান শত শত শিয়া অনুসারী। ধর্মীয়ভাবে তাদের কাছে যেমন পবিত্র তেমনি গুরুত্বপূর্ণ এই শহর। ইরাকের আরেক শহর নাজাফও শিয়া সম্প্রদায়ের কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ও পবিত্র। শিয়াদের প্রথম ইমাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার অবস্থিত এই শহরে। এটি শিয়া মুসলিমদের জ্ঞান চর্চার কেন্দ্র। বহু আলেম অধ্যাপক এখানে অধ্যাপনা, গবেষণা ও বসবাস করেন। শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই নয়, আয়াতুল্লাহ আলী খামেনি বিবেচিত হতেন পুরো বিশ্বের শিয়া সম্প্রদায়ের অন্যতম নেতা হিসেবেও। মূলত ধর্মীয় গুরুত্বের কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হচ্ছে ইরাকের ২ শহরে, যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন শিয়া অনুসারীরা। অনেকটা আড়ালে থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে আসছেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি। তার বিচক্ষণ নেতৃত্বে আর নিত্য নতুন কৌশলের কারণেই কঠোর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুদস ফোর্সের প্রতিষ্ঠাকালীন প্রধান ছাড়াও ইরানের ২ প্রেসিডেন্টের শাসনামলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে মার্কিন ও ইইউর নিষেধাজ্ঞাও। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপোর নিহত হওয়ার পর থেকেই ইরানের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন আহমদ ওয়াহিদি। আড়াল থেকে পরিচালনা করে আসছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের লড়াই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সিনিয়র এবং অভিজ্ঞ যতজন কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে অন্যতম মনে করা হয় আহমেদ ওয়াহিদিকে। ৮০ দশকে ইরানের কুদস ফোর্সের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদের শাসনামলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন কমান্ডার ওয়াহিদি। শুধু তাই নয়, ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট আহমেদ রইসির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রয়াত সর্বোচ্চ নেতারও একজন আস্থাভাজন ছিলেন আহমেদ ওয়াহিদি।
আয়াতুল্লাহ খামেনি আমাদের হৃদয়ে, আত্মায় এবং অস্তিত্বে মিশে আছেন। চিরকাল থাকবেন আমাদের সবার মাঝে, প্রিয় ইরানে এবং মুসলিম উম্মার মাঝে। আমাদের শহীদ ইমামের পবিত্র রক্ত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয়ের ইতিহাসে নতুন মোড় এনে দেবে। আমরা কখনোই মাথা নত করব না। 2007 সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিস ও বিশ্বব্যাপী মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল তার নাম। 1994 সালে আর্জেন্টিনায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আহমেদ ওয়াহিদির নাম উঠে আসে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকায় তার উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমে এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন আসন্ন ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউস সফর করবেন নেতানিয়াহু। দুজনের সম্পর্ক চমৎকার বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, নেতানিয়াহু জানেন আসল বস কে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এটি হতে যাচ্ছে দুজনের প্রথম সাক্ষাৎ। সম্প্রতি লেবানন ও ইরান ইস্যুতে বেড়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর দূরত্ব। চলতি বছর ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে 140 জনের বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রোববার বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে এই রিপোর্ট। গত বছরের তুলনায় 12% বেশি এই সংখ্যা। সবশেষ গত সপ্তাহেও বন্দুক ও বোমা হামলায় নিহত হয়েছেন 5 জন। এএফপির রিপোর্টে বলা হয়েছে, অপরাধ চক্রের টার্গেট হয়ে পারিবারিক বিবাদ এবং অস্ত্রের সহজলভ্যতার জেরে সহিংসতার শিকার হয় ফিলিস্তিনিরা। ইহুদি জনগোষ্ঠী দ্বারা নিপীড়নের পাশাপাশি দেশের আইনেও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ রয়েছে ফিলিস্তিনিদের। গত বছর আনুমানিক 252 ফিলিস্তিনির অপমৃত্যু হয়েছিল। চলতি বছরের আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে সংবাদ সংস্থাটি। ইসরায়েলের মোট জনসংখ্যার 21% মানুষ ফিলিস্তিনি। 250 বছরের বহু সাম্রাজ্যের পতন হলেও টিকে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক মার্কিন পতাকা। স্বাধীনতা 250 বছর পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসের স্মৃতিচারণার পাশাপাশি স্পষ্ট রাজনৈতিক বার্তাও ছিল মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক, অ্যারিজোনা থেকে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র জুড়ে আতশবাজির ঝলকানি। উপলক্ষ স্বাধীনতার 250 বছর পূর্তি। কনসার্ট, ফ্লাইপাস্ট, মেলা, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 শতকের যাত্রা উদযাপিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশ, যেখানে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় ভেস্তেই যাচ্ছিল আয়োজন। ট্রাম্পের দাবি অনুযায়ী 3,75,000 মানুষ জড়ো হয়েছিল সেখানে। যদিও ঝড় বৃষ্টি, বজ্রপাতের শঙ্কায় সরিয়ে নেওয়া হয় তাদের। সব অনিশ্চয়তা পার করে মার্কিন প্রেসিডেন্ট যখন মঞ্চে দাঁড়ালেন তখন রাত প্রায় 11টা। প্রায় 40 মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্মরণ করেন ট্রাম্প। 250 শতাব্দী ধরে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন হিসেবে টিকে আছে আমেরিকা। বক্তব্যে এমন দাবি করেন ট্রাম্প। আজ আমরা একত্রিত হয়েছি ইতিহাসের অন্যতম গৌরবময় মাইলফলক যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জন্য। 2.5 শতাব্দী ধরে পৃথিবী বহু সাম্রাজ্য, শক্তিশালী রাজ্য, পরাক্রমশালী জাতি এবং স্বৈরশাসকের উত্থান পতন দেখেছে, কিন্তু আমেরিকা এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগের কেবল সূচনা হলো বলে মন্তব্য করেন তিনি। এটা স্বাধীনতার দেশ, মুক্তির দেশ। এই পতাকা বিশ্বের সবচেয়ে অসাধারণ, সবচেয়ে ব্যতিক্রমী আর সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক। আগের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন ভালো আছি। আমাদের জনগণ সাহসী, আমাদের সংস্কৃতি অসাধারণ। বিভিন্ন যুদ্ধে বীরত্বের জন্য মার্কিন প্রবীণ নেতাদের প্রতি সম্মাননা জানানো হয় এই আয়োজনে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2,954 জনে। আহত হয়েছে আরও 16,592 জন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। 10 দিন পর এখনও চলছে উদ্ধার কাজ। তথ্য মতে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 6,400-র বেশি মানুষ। তবে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় এখন ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। কারাকাস জানিয়েছে উদ্ধারে কাজ করছে দেশটির প্রায় 30,000 কর্মী, পাশাপাশি 3,000-এর বেশি বিদেশি কর্মী অংশ নিয়েছে এই তৎপরতায়।
সরকার পরিবর্তন এবং প্রশাসনিক সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। রাজধানীর তিরানায় সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়, এতে যোগ দেন প্রায় 1 লাখ মানুষ। 1 মাসের বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ। শনিবার নগরীর ঐতিহাসিক স্থাপনা হিসেবে খ্যাত স্ক্যান্ডারবেগ স্কোয়ারে অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় আবারও তারা প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবি জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে আগুন দেওয়া হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে নিউ ইয়র্কে আতশবাজি থেকে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার ব্রুকলিন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত 10টার দিকে আগুন লাগে। আতশবাজির বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থানে। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। 4th of জুলাই উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আয়োজিত হয় আতশবাজি প্রদর্শনী। ভারতের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়নমূলক ভিডিও প্রচার করছে মেটা। ইনস্টাগ্রামে পেইড এসব বিজ্ঞাপনের সাথে থাকে অর্থের বিনিময়ে পুরো কন্টেন্ট দেখার লিঙ্কও। সম্প্রতি ভয়াবহ এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে। জানিয়ে কথা বলতে নারাজ ভারতের মেটা প্রধান। ইনস্টাগ্রামে কিছু দূর স্ক্রল করতেই সামনে এসেছে এক বিজ্ঞাপন। সাধারণ কোনো কন্টেন্ট নয়, ছোট ছোট শিশুদের যৌন নির্যাতনের চরম আপত্তিকর ভিডিও। একটি লিংকের ক্যাপশনে লেখা, পুরোটা দেখতে গুনতে হবে মাত্র 99 রুপি। Takes me to Telegram. ভয়াবহ এই অপরাধের নজির প্রকাশ্যে এসেছে ভারতে। থলের বিড়াল বের করে এনেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী সাংবাদিক দল বিবিসিআই। বেশ কয়েক সপ্তাহ অনুসন্ধানের পর প্রকাশিত তাদের রিপোর্টে বলা হয়েছে, শিশু ধর্ষণ ও নির্যাতনের ভিডিও ক্লিপ ব্যবহার করে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রচারিত হচ্ছে ক্লিকবেইট ও পেইড অ্যাডভার্টাইজমেন্ট, যার সাথে থাকে টেলিগ্রামের লিংক, যেখানে ক্লিক করলে অর্থের বিনিময়ে মেলে পুরো কন্টেন্ট দেখার সুযোগ। Featuring fully nude. কোনো রকম সার্চিং হিস্টোরি ছাড়াই এসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম। যা জানার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে একটি ফেক অ্যাকাউন্ট খোলেন বিবিসিআই এর এক সাংবাদিক। 1 সপ্তাহেরও কম সময়ের মাঝে শিশুদের প্রায় 30টি যৌন নিপীড়নের বিজ্ঞাপনের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের আপত্তিকর ও অশালীন 20টিরও বেশি বিজ্ঞাপন সামনে আসে তার। जब मैं मुस्कान আপত্তিকর বিজ্ঞাপনগুলোর একটির বিরুদ্ধে রিপোর্ট করার 24 ঘন্টা পর মেটা জানায়, কোনো রকম কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি ভিডিওটি। অস্বীকৃতি জানায় তা সরিয়ে ফেলতেও। জানা গেছে, মোট আয়ের প্রায় 98% বিজ্ঞাপন থেকে লাভ করে মেটা। এই প্রসঙ্গে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসকে প্রশ্ন করা হলে রীতিমতো এড়িয়ে যান তিনি। তবে রিপোর্টটি প্রকাশের পর এই ঘটনার তদন্তে ভারতের মেটা প্রতিনিধিদের তলব করা হচ্ছে বলে জানায় নয়াদিল্লি। কোনো সিস্টেমই নিখুঁত নয়। রিভিউ প্রক্রিয়া সবসময় সব নীতি লঙ্ঘনের ইস্যু শনাক্ত নাও করতে পারে। গা শিউরে ওঠা বিষয়টি নিয়ে এমন দায়সারা উত্তর দিয়েছে মেটা। আরও জানিয়েছে, এরই মাঝে এই ধরনের বেশ কিছু বিজ্ঞাপন ডিসেবল ও জড়িত অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হয়েছে। ব্লক করা হয়েছে আরও কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী কন্টেন্ট। Meta, the parent. ভারতের সাইবার সিকিউরিটি ব্যুরোর পাশাপাশি বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার তথ্য মতে, অন্য যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে মেটা মালিকানাধীন অ্যাপগুলো থেকে শিশু কিংবা প্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নমূলক কন্টেন্টের রিপোর্ট পাওয়ার হার অনেক বেশি। এদিকে চলতি বছর যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত প্রায় 2,74,000 গ্রুপ ও চ্যানেল বন্ধের কথা জানিয়েছে টেলিগ্রাম। গোটা বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে, ঠিক তখন পর্দার অন্তরালে এক গোপন ফন্দি আঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুদ্ধে হারানো নিজের ইমেজ পুনরুদ্ধার করে আসন্ন অক্টোবরের জাতীয় নির্বাচনে জয় পেতে এক অভিনব পরিকল্পনা করেছেন তিনি। কট্টর ইসরায়েলিদের ভোট টানতে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের পর এবার গাজায় বসতি স্থাপনের ছক কষছে নেতানিয়াহু সরকার। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহু আগেই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম বসতি স্থাপন করা শেষ ইসরায়েল। এবার দখলদার নেতানিয়াহু সরকারের চোখ পড়েছে গাজাতেও, যার ইঙ্গিত মিলছে কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও নেতানিয়াহুর কথাতে। প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধের পর গাজা উপত্যকার একটি বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই গাজাতেই এবার বসতি স্থাপনের ইঙ্গিত দিয়েছেন স্মোট্রিচ। তার ভাষ্য, উত্তর গাজায় 3টি বসতি স্থাপনের পরিকল্পনা প্রস্তুত করেছে অর্থ মন্ত্রণালয়। এখন অপেক্ষা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সবুজ সংকেতের। স্মোট্রিচের এমন অবস্থানে যে প্রধানমন্ত্রীরও সম্মতি আছে সেটা পরিষ্কার নেতানিয়াহুর কথায়। গাজায় বসতি স্থাপনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, আপনি কাজ করতে পছন্দ করেন নাকি কথা বলতে? আমি অবশ্য কথায় নয়, কাজে বিশ্বাসী। গাজায় গত প্রায় 3 বছরে 73,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। উত্তর গাজার একটা বিশাল এলাকা ফাঁকা করে দিয়েছে, যাতে পরিষ্কার এই খালি হয়ে যাওয়া এলাকাতেই আবার বসতি গড়তে যাচ্ছে ইসরায়েল, যা তেল আবিবের বসতি স্থাপনকারীদের আশার পালে হাওয়া দিচ্ছে। হঠাৎ গাজায় ইসরায়েলের এই বসতি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে নেতানিয়াহু সরকার। কেননা স্মোট্রিচের দল আগামী নির্বাচনে সংসদে যাওয়ার মতো ভোট নাও পেতে পারে। তাই তিনি গাজায় বসতি স্থাপনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরে ডানপন্থী ভোটারদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে দুর্নীতির একাধিক মামলায় বিচারাধীন নেতানিয়াহুও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। একই সঙ্গে 2023 সালের 7 অক্টোবরের হামলার ঘটনায় সরকারের ব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্তে অনীহা থাকায় তার বিরুদ্ধে সমালোচনাও রয়েছে। এমন পরিস্থিতিতে গাজা নিয়ে কঠোর অবস্থান তাকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে পারে। আর এই ধারণা থেকেই গাজায় বসতি স্থাপনের ছক কষছেন স্মোট্রিচ ও নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। কয়েকদিন আগেও তেহরান জানিয়েছে হরমুজ এখন দেশটির জন্য ঈশ্বরের বিরাট আশীর্বাদ। সাময়িকভাবে এটি খুলে দেওয়া হলেও সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর আবারও এখান থেকে টোল আদায় শুরু করবে ইরান। হরমুজ প্রণালীর এক পাশে অবস্থিত ইরান, অন্য পাশে ওমান। তাই ওমানের সঙ্গে আলাপ আলোচনা করে হরমুজ প্রণালী থেকে চিরকাল টোল আদায়ের পরিকল্পনা করছে তেহরান। যখন হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান, এমন সময় ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে অনেকটা আতাতের পথে ওমান। তবে এই উদ্যোগে প্রতিবাদ জানিয়েছে ইরান। ওমানের সুলতান হাইথাম বিন তারিক 3 জুলাই লন্ডনে স্টারমারের সাথে সাক্ষাৎ করেছেন। পরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে তারা দুজন মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমন এবং হরমুজে সামুদ্রিক চলাচল সুরক্ষিত করার বিষয়ে আলোচনা করেছেন। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হওয়ার পর তেলবাহী জাহাজ চলাচল বাড়তে শুরু করেছে। তবে দুই দেশের মধ্যে চলা 60 দিনের সমঝোতা শেষ হলে আবারও হরমুজ বন্ধ করে দিতে পারে ইরান। এই প্রেক্ষাপটে হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ওমান, যুক্তরাজ্য ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধমনী। বিশ্বের সব দেশের জাহাজ যেন নিরাপদে এই পথ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। তারা আরও জানান, প্রয়োজন হলে মাল্টি ন্যাশনাল মিলিটারি মিশন মোতায়েন করে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মাইন অপসারণে সক্ষম 2টি বিশেষ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ফ্রান্স। এসব যুদ্ধ জাহাজের সঙ্গে রয়েছে 2টি ফ্রিগেট এবং একটি সামুদ্রিক টহল বিমান। এক্সে দেওয়া পোস্টে ম্যাক্রো বলেন, আমাদের এই সামরিক সক্ষমতা অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্সে লিখেছেন, হরমুজ প্রণালী আঞ্চলিক বাইরের শক্তিগুলোর সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়। তিনি আরো বলেন, হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর দায়িত্ব। যারা সংকট সৃষ্টি করবে তাদের অভিযানের পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এটি আমাদের কঠোর সতর্কবার্তা। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশটি ইরানের সঙ্গে নতুন সামুদ্রিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এমনও খবর এসেছে যে দুই দেশ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি চালুর বিষয়টিও বিবেচনা করছে। তবে ওমান জানিয়েছে যে কোনো ব্যবস্থা আন্তর্জাতিক আইন মেনেই নেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবহন হয়। ফলে সেখানে ট্রানজিট ফি চালুর সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই ধরনের উদ্যোগের বিরোধিতা করে আসছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মে মাসে সতর্ক করে বলেছিলেন, বাণিজ্যের অবাধ প্রবাহ ব্যাহত করতে ইরানের যে কোনো প্রচেষ্টা সব দেশেরই প্রত্যাখ্যান করা উচিত। ট্রাম্প প্রশাসন আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ওমান যদি ইরানকে ট্রানজিট ফি ব্যবস্থা চালু করতে সহায়তা করে তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
একদিকে ইরান হরমুজ প্রণালীকে ভবিষ্যতের কৌশলগত ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চাইছে, অন্যদিকে যুক্তরাজ্য ও ফ্রান্স আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার নামে সেখানে নিজেদের প্রভাব আরও জোরালো করতে চাইছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজকে ঘিরে ভূরাজনৈতিক টানাপোড়েন একটুও কমেনি। বিশ্বের জ্বালানি নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ জলপথ এখন শুধু বাণিজ্যের রুট নয়, বরং পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির নতুন কূটনৈতিক ও সামরিক দাবা খেলার কেন্দ্রবিন্দুতে। যুদ্ধের শুরুতেই ইউক্রেনের প্রধান লক্ষ্য ছিল নিজেদের শহর ও সীমান্ত রক্ষা করা, কিন্তু এখন যুদ্ধের ধরন বদলেছে। কিয়েভ শুধু সীমান্তে প্রতিরোধ গড়ে তুলছে না, বরং রাশিয়ার ভেতরেও একের পর এক কৌশলগত স্থাপনায় হামলা চালাচ্ছে। সর্বশেষ সেই তালিকায় যোগ হলো রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ। শহরটির অন্যতম প্রধান তেল টার্মিনালে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাটি রাশিয়ার যুদ্ধ তহবিলের রাজস্ব যোগানের অন্যতম প্রধান উৎস। বছরের প্রায় 12.5 মিলিয়ন টন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে এই স্থাপনাটির। ক্রোনস্তাতে অবস্থিত রাশিয়ার বাল্টিক নৌবহরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিও এই হামলার লক্ষ্যবস্তু ছিল, যদিও এই নৌঘাঁটিতে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। তবে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ শহরে একটি ব্যাপক ড্রোন হামলার কথা স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেগলভ জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ অঞ্চল জুড়ে 72টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর শহরের 50 লাখের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। ফলে রাশিয়ায় তৈরি হয়েছে ব্যাপক জ্বালানি সংকট। কিয়েভের দাবি, এই হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগার ক্ষমতার প্রায় 43% অচল হয়ে পড়েছে। গত সপ্তাহে ইউক্রেনের হামলার কারণে জ্বালানির সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিস্থিতি সামাল দিতে 4 জুলাই অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ বাড়ানোর জন্য একটি নতুন বিলে স্বাক্ষরও করেছেন তিনি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর এবং সকালে ইউক্রেনের ছোড়া 500টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মস্কোর দাবি, গত 2 জুলাই কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী হামলার ক্ষয়ক্ষতি এবং কোস্তিয়ান্তিনিভকায় ইউক্রেনীয় বাহিনীর কথিত বিপর্যয়কর ব্যর্থতা এবং দেশটির জনগণ ও বিদেশি মিত্রদের দৃষ্টি সরিয়ে নিতেই জেলেনস্কি এই হামলাকে বড় করে প্রচার করছেন। রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের এই হামলার কঠোর জবাব অবশ্যই দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বিশ্বের সবচেয়ে জটিল ও রক্তক্ষয়ী যুদ্ধের জট খুলতে এবার নিজেই সরাসরি ময়দানে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনই এক চরম নাটকীয় কূটনৈতিক তৎপরতা দেখালেন তিনি। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা 90 মিনিট ফোনালাপ করলেন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির লাইনেও যুক্ত হলেন। উদ্দেশ্য একটাই, ইউক্রেন সংকটের একটি দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। 5 জুলাই ক্রেমলিনের জ্যেষ্ঠ কূটনীতিক ইউরি উশাকভ এক বিবৃতিতে জানিয়েছেন, 4 জুলাই ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। প্রায় 90 মিনিটের এই আলোচনা ছিল ফলপ্রসূ ও গঠনমূলক। ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনকে সামনে রেখেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। জবাবে পুতিনও জানিয়েছেন, রাশিয়া আলোচনায় আগ্রহী, তবে যে কোনো সমাধানে রাশিয়ার নিরাপত্তা ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এছাড়া ফোনালাপে ট্রাম্পের কাছে রণক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেন পুতিন। পাশাপাশি দাবি করেন, রুশ সশস্ত্র বাহিনী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে। তবে জেলেনস্কি ও ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে। তাদের দাবি, শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগও তোলে রাশিয়া।
বিশেষ করে রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ মস্কোর। ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের উপর মস্কোর পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। ইউক্রেন অবশ্য শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এমনকি গত জুন মাসে জেলেনস্কি পুতিনকে একান্তে বসার যে আহ্বান জানিয়েছিলেন ক্রেমলিন প্রধান, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তবে এই অচল অবস্থা ভাঙতে ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের উপর ভরসা রাখছেন। উশাকভ ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, উইটকফ এবং কুশনার আবারও মধ্যস্থতার চেষ্টা চালাবেন এবং প্রয়োজনে মস্কো সফর করবেন। ফোন আলাপে পুতিন ইরান সংকটের কথাও তোলেন। তার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ইরান ও ইউক্রেন দুই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে পেতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি ট্রাম্পকে আবারও মস্কো সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে নিজের আলাপকে খুব ভালো বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ন্যাটো সম্মেলনেও আমরা এই নিয়ে আলোচনা করব। একদিকে দনবাসের নিয়ন্ত্রণ ছাত্রে পুতিনের অনড় অবস্থান, অন্যদিকে নিজের ভূখণ্ড রক্ষায় জেলেনস্কির প্রতিরোধ। এই দুই বিপরীত মেরুর মাঝে ট্রাম্পের 90 মিনিটের এই ফোন আলাপ বিশ্ব রাজনীতিতে এক নতুন আশার আলো দেখাচ্ছে। এবার সবার নজর আগামী ন্যাটো সম্মেলনের দিকে। সেখানেই বোঝা যাবে এই কূটনৈতিক উদ্যোগ যুদ্ধ থামানোর পথে এগোবে নাকি সংকট আরো জটিল হয়ে উঠবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।